आपकी আদালতে ফিল্ম স্টার ঋষি কাপুরের ওপর অভিযোগ হলো যে সফলতা ওনাকে অ্যারোগেন্ট করে দিয়েছে। ঋষি যে এত সফলতা পেয়েছেন, আমি ফেমাস, আমার বাবা ফেমাস, আমার ঠাকুরদা ফেমাস, আমার ছেলে ফেমাস, আমার ওয়াইফ ফেমাস, আমার ভাই ফেমাস, আর এটা এই জন্য কি আপনি মানুষের সাথে মিসবিহেভ করা শুরু করে দিলেন? এখন বাই নেচার আমি হলাম অ্যারোগেন্ট, এতে আমি কি করব? দ্যাট ইজ মি, টেক ইট অর লিভ ইট। বাট এই কথাটা অবশ্যই সত্যি যে আমার আশেপাশে যতজন মানুষ আছেন তারা তাদের নিজেদের পজিশন তৈরি করে নিয়েছেন, বজায় রেখেছেন তারা। এটা নিয়ে আমার খুব গর্ব হয় যে আমি ইন্ডাস্ট্রিতে, আমি আমার পরিবার, তাদের যোগদান হলো 87 বছরের, 87 ইয়ার্স ইন দ্য 100 ইয়ার্স। তাই আপনারা এই যে ভালোবাসা দিয়েছেন তার জন্য আমি খুবই কৃতজ্ঞ। এইটুকু শুধু বজায় রাখবেন। আমি চাই যে রণবীরও এই ধারাবাহিক প্রথা, নিজের বংশ প্রথাকে এগিয়ে নিয়ে যাক। এত বড় পরিবার, এত বড় বড় নাম, পৃথ্বীরাজ কাপুর, রাজ কাপুর, শশী কাপুর, ঋষি কাপুর, আর নাম রাখলেন কি? চিন্টু। বলুন। ডাব্বু। বলুন। এই জন্য আমি রণবীরের কোনো রকম ডাকনাম রাখিনি। আপনারা জানেন আমার নাম কি করে চিন্টু হলো? যখন আমার জন্ম হয়েছিল তখন আমার বড় ভাই রণধীর কাপুর, যিনি আমার চেয়ে 5 বছরের বড়, তা উনি নিজের স্কুলে তখন নতুন নতুন কবিতা শিখছিলেন। একটা রিডল কি যেন বলে না, রিডলকে বাংলা কি বলে? ধাঁধা। তা হিন্দি ধাঁধা ছিল, ছোটি সি চিন্টু মিয়া লম্বি সি পুঁছ, যাহা যায় চিন্টু মিয়া ওহা যায় পুঁছ। বলো মানেটা কি? তো সেটা হলো সুশ্রুত, সেটা ছিল সুশ্রুত নিয়ে। তাই তখন থেকেই আমার ভাই আমাকে চিন্টু বলে ডাকতে শুরু করলো। আর আজ পর্যন্ত আমি ওর সাথে ঝগড়া করি যে আমার আর অন্য কোনো নাম পাসনি তুই। হ্যাঁ, কিন্তু এই চিন্টু যখন একজন বড় অ্যাক্টর হলেন তখন আপনি ডাইরেক্টরদের বলে দিলেন আমি রাতে কাজ করব না। এটাও একটা সত্যি ঘটনা। কথাটা আপনাকে কিভাবে বলবো যে পিকচারটা আমি কিভাবে রিফিউজ করলাম। আমি অনেক দূরে কোথাও শুটিং করছিলাম। একজন প্রোডিউসার বারবার আমার পিছনে বলছিল আপনি গল্পটা শুনে নিন। আমি বললাম সত্যি সেই সময় আমার কাছে সময় থাকতো না। আর অ্যাজ অ্যান অ্যাক্টর আমি খুবই বিজি ছিলাম। দুটো শিফট করতাম। তো আমি একদিন অনেক দূরে মুম্বাইতে দুটো স্টুডিওর মধ্যে দূরত্ব ছিল প্রায় ১-১.৫ ঘন্টার মতো। তখন আমি বললাম যে কাল আপনি আমার এখানে চলে আসুন দেখা করে। আমি প্রথম শিফটটা এখানে করছি। তারপর দ্বিতীয় শিফটে ওই স্টুডিওতে যাওয়ার সময় আপনাকে গল্পটা ভ্যানে আপনি আমায় শুনিয়ে দেবেন। ঠিক আছে? তো উনি বললেন ঠিক আছে। খাবার-দাবার খাওয়ার পর প্যাক আপ করলাম। ২টা-২.৫টার সময় গাড়িতে বসলাম। এ কথা সে কথা জিজ্ঞেস করলাম। বললাম হ্যাঁ, এবার গল্প শোনানো শুরু করুন। কি গল্প শোনাতে চান আপনি? তখন সে বলল খুবই সাধারণ একটি রাতের গল্প এটা। ব্যাপারটা হলো যে আমি বললাম ১ মিনিট, ১ মিনিট, ১ মিনিট। কি বললেন আপনি? ও বলল যে আমি বললাম যে খুবই সাধারণ একটা গল্প, একটি রাতের গল্প। আচ্ছা, একটা রাতের গল্প মানে রাত্রিবেলায় তৈরি হবে পিকচার? সে বলল হ্যাঁ, আমার ড্রাইভারের নাম ছিল তুকারাম। আমি বললাম তুকারাম গাড়ি দাঁড় করাও। সে বলল কেন, কি হলো? এই একটা রাতের জন্য মানে আপনি আমার ৬০ খানা রাত নষ্ট করবেন? আমি এই ফিল্মে কাজ করবই না। আমি ফিল্মটা ছেড়ে দিলাম। কারণ রাতের পর রাত আমাকে কাজ করে যেতে হবে। আমি ছেড়ে দিলাম ফিল্মটা। আমি এতটা ডিসওরিয়েন্টেড হয়ে গেছিলাম, আমি রাতের পর রাত ক্লাইম্যাক্স করতাম সাগরের, মানে সাগর ফিল্মসের। তো ৪০ দিন ধরে আমি এতগুলো রাত কাজ করেছি। আমি যখন রাতে শুটিং করতাম তখন ছোট, ছোট বাচ্চারা যারা ছিল স্কুলে যেত। যখন আমি উঠতাম তখন কেউই থাকতো না। তাই আমার মনে হচ্ছে যে আমি আমেরিকাতে রয়েছি। এমন চলছিল যে সারারাত ধরে কাজ করতাম আর সারাদিন কোনো কাজই ছিল না। একজন ডাইরেক্টর বলেছেন যে হুইস্কির বোতল সকাল ৬:৩০টায় খোলা হতো। হ্যাঁ, হ্যাঁ, একদম। আমার তো সময়টা সেরকম হয়ে গেছিল। দেখুন আমি সম্পূর্ণ সৎভাবে কাজ করেছি। যেই প্যাক আপ হলো, উদীয়মান সূর্যকে আমি নমস্কার করলাম আর প্রথম ড্রিংকটা তারপরেই বানাতাম। আমার প্যাক আপ হলো সকালে। তাই আমার সময় আমার সহশিল্পী যে মানে সহশিল্পী ছিলেন, শিল্পীরা ছিলেন, আমরা সবাই প্রথম ড্রিংকটা নিতাম। ড্রিংক করে তারপর আমরা বাড়ি গিয়ে শুয়ে পড়তাম। যাই হোক, আপনি ডাইরেক্টরদের সাথে, প্রডিউসারদের সাথে অ্যারোগেন্ট ছিলেন, কিন্তু যে পাবলিক আপনাকে এত ভালোবাসা দিয়েছেন সেই তাদের অটোগ্রাফ দিতে আপনার সমস্যা হতো, ছবি তুলতো আপনার সমস্যা হতো, এমনকি হ্যান্ডশেক করতেও সমস্যা হতো। আসল ব্যাপারটা হলো যে আমরাও তো মানুষ। আগে একটা সময় ছিল যখন মানুষ অটোগ্রাফ চাইতো। আর যেই একজন চাইতো তারপরে অনেকে চলে আসতো। আরো ১০ জন দাঁড়িয়ে পড়তো। আজকাল তো কেউ অটোগ্রাফ নেয় না। খুবই ভালো কথা, সবাই ফটোগ্রাফ নেয়। সবার কাছে মোবাইল এসে গেছে না? সবার কাছেই মোবাইল। আপনি যদি একজনকে দেন, একসাথে প্রচুর ভিড় হয়ে যেত। এখন আমার পালা, এখন আমার পালা। এখন আপনারা যদি আমাদের সিচুয়েশন না বোঝেন, আমাদের সমস্যাটা হয়ে থাকে যেটা আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে কোথাও যেতে হবে। কতক্ষণ ধরে আমি মুখে হাসি নিয়ে এরকম করে থাকবো? তাই আমার সমস্যা হতো যে আমি কতক্ষণ ধরে আপনাদের জন্য এগুলো করব। আরে আমিও তো একজন মানুষ ভাই। হ্যাঁ,
আর আজকাল আমি শুনেছি যে আপনার এই কথা নিয়ে রাগ হয় যখন মানুষ আপনাকে রণবীরের কথা জিজ্ঞাসা করে। না, এটা এটা তো গর্বের কথা। রণবীরের সম্পর্কে আমার ছেলের সম্পর্কে জিজ্ঞাসা করে, হ্যাঁ, এই কথাটা নিয়ে আমার খুবই, খুবই আফসোস হয় যে কিছু প্রোডিউসার আমাকে ফোন করেন, ডিরেক্টর আমাকে ফোন করেন, "আপনি আমাদের ইন্ট্রোডাকশন করিয়ে দিন।" তাই আমি ওইসব লোকজনদের অবশ্যই বলব যে, "আমি হলাম রণবীরের বাবা। ওর সেক্রেটারি নই। ওর সাথে কথা বলতে হলে ওকে গল্প শোনাও। এখনো আমাকে গল্প শুনিয়ে কি লাভ হবে?" কারণ আমার যদি কোনো ডিসিশন নেওয়ার হতো, তাহলে তো আমি কখনোই রণবীরকে বরফি করতে দিতাম না। দিতাম না একেবারেই। আমি বললাম, "এটা কি ধরনের পিকচার ভাই? যে একজন বোবা আর আরেকজন কালা, তাকে নিয়ে পিকচার বানাবে তুমি?" তো আমি 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 আমার ডিসিশন এই জেনারেশন নিয়ে একদমই ভুল হতো। আজকের জেনারেশনের চিন্তাভাবনা একদম আলাদা। আমার জেনারেশনের চিন্তাভাবনা আলাদা ছিল। তো আমি বললাম, "আপনারা নিজেই পড়বেন, নিজেই উঠবেন। আপনাদের ফিল্ম চলতেও পারে, নাও চলতে পারে, থিমও চলতে পারে। তাই তোমাদের অভিজ্ঞতা, তোমাদের এক্সপেরিয়েন্স তোমরা একটা ব্যাংক তৈরি করো। দ্যাট ইস হাউ লাইফ গোজ অ্যাবাউট।" আমাদের অ্যাক্টরদের তো এটাই হলো জীবন। কিন্তু তাই না? আপনার কি ভালো লাগে যখন লোকে আপনাকে জিজ্ঞাসা করে যে রণবীরের বিয়ে কবে হবে, কার সাথে হবে, কার এটা সাথে তো ব্রেকআপ হবে? আপনারা আমাকে বলে দিন কবে হবে, কার সাথে হবে ভাই। কিন্তু এটা অবশ্যই বলে দিচ্ছি যে যখনই হবে খুব ধুমধাম করে হবে আর খুব গর্বের সাথে হবে। যখনই বিয়ে হবে। কিছু সংবাদপত্রে ছাপানো হয়েছিল যে ক্যাটরিনার সাথেও খুব বন্ধুত্ব ছিল, এখন ভেঙে গেছে। আজ্ঞে হ্যাঁ, এটা তো আমিও পড়েছি। তার আগে অন্য একজনের সাথেও খুব ভালো বন্ধুত্ব ছিল, সেটাও ভেঙে গেছে। ঠিক আছে ভাই, দেখুন দিল তো বাচ্চা হ্যায় জি। তো আমাদের পেশায় কখনো কোনো সিন করতে মনের মধ্যে জায়গা করে নেয়। এবার দেখুন হৃদয় তো আমারও ভেঙেছে। ফিল্মে কাজ করতে হৃদয় দেও নেওয়া তো আমিও করেছি। কিন্তু ৫টা বছর আপনি অপেক্ষা করিয়েছিলেন নিতুজিকে। না, এরকম কথা তো একদমই না। আমি আমি ৭৩ থেকে আমার বিয়ে হয়েছিল ৮০ তে। 79 ধরে নিন, ৮০ র জানুয়ারিতে। তো সেই সময় জানতাম যে বাট উই গট সিরিয়াস অনলি আ ইয়ার অর সো বিফোর। আর এখানেই আপনাদের দিল্লিতে আমার রেজিস্ট্রি হয়েছিল। আমি দিল্লিতে অন্য একজনের রেজিস্ট্রিতে এসেছিলাম। আর চুপি সবাই ওর সাথে আমার রেজিস্ট্রি করিয়ে দিল। দেখুন এটাকেই বলে ডেস্টিনি। এটাকেই বলে ডেস্টিনি। কাপুর বংশের ভালোবাসা, প্রেম পরিণয়ের অনেক গল্প আমরা শুনেছি। কিন্তু সবসময় কথা হয় নার্গিস আর রাজ কাপুরকে নিয়ে। হ্যাঁ। আসল ঘটনা কি? আমি এই কথাটার খুব সম্মান করি যে যখন কোনো শিল্পী হোক বা কেউ কোনো নির্দেশক হোক, কাজ করতে একটা বন্ধুত্ব হয়ে যায়, সেটা আবার অনেকটা এগিয়েও যায়। কারণ আমাদের যেরকম কাজ ইট ইস a ক্রিয়েটিভ ওয়ার্ক, ইন্সপায়ারিং ওয়ার্ক। আপনি কারো কাছ থেকে প্রেরণা নেন, আপনি কারো কাছ থেকে ইন্সপায়ার্ড হন। তো উই আর হিউম্যান বিইংস। মানুষ তো মানুষকেই ভালোবাসবে। অন্য কোনো অচেনা পশুর সাথে কাজ করবে না বা ভালোবাসবে না। তো উই আর পার্ট অফ দ্যাট। ইট হ্যাপেন্স উইথ এভরিবডি। তো এই সব তো বিবাহিত লোকজনেরও কখনো এরকম হয়ে থাকে। সেই সময়ে তো মানে ইট ইস পার্ট অফ লাইফ। ইয়াহ আই গেস। কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয়তো এর থেকে বড় রোমান্টিক স্টোরি আর কখনো হয়নি, যেটা রাজ কাপুর সাহেব আর নার্গিসের ছিল। হ্যাঁ, এটাও একটা গল্প বটে। আ আমার এই কথাটা নিয়ে আমার কোনো লজ্জা নেই। সবাই খুব ভালোবেসে পরিবারের সদস্যরা মিলিত হয়ে থাকি। বাট ইট হ্যাপেন্স। ইটস হিস্টরি অ্যান্ড উই রেসপেক্ট দ্যাট। ইটস পার্ট অফ হিস্টরি অ্যান্ড উই রেসপেক্ট দ্যাট। আমরা এবার জনতার থেকে ২-১টা প্রশ্ন নিয়ে নিই। বলুন। স্যার আপনাকে একটা কথা বলতে চাই। আজকাল যেসব ফিল্ম রিলিজ হচ্ছে, সেটা তো আপনিও জানেন যে ফ্যামিলির সাথে দেখা যায় না। এই অভিযোগটা আমার ১ম সিনেমা থেকে আমার উপর করা হচ্ছে। বাবা-মারা কখনো চায়নি যে ছেলেমেয়েরা ববি দেখুক। দেখুন ববিতে ২০ বছরের ছেলেটা ১৬ বছরের একটি মেয়েকে নিয়ে ফটফটি করে বাইকে করে পালিয়ে গেল। তো মানুষ সেই সময় এই কথাটা নিয়ে খুবই চিন্তিত ছিল যে এটা যেন পরামর্শ না হয়ে যায়। আরে ভাই সেটাই তো। এখন তুমি যৌবনের আবেগকে আটকাবে কি করে? ভালোবাসা কখন তুমি ভালোবাসার বিরুদ্ধে চলে যাবে? আই অ্যাডভোকেট দিস। এটা তো হতেই হবে। স্যার, আপনাকে আমার প্রশ্ন হলো যে আপনি রণবীর কাপুরের অ্যাক্টিং এ সন্তুষ্ট নাকি নয়? আমি আবার সন্তুষ্ট হবার কে? হ্যাঁ, প্রতিটা বাবা তার সন্তানের জন্য চিন্তা করে আর গর্ববোধ করে। এটা তো আজ জনগণ জাজমেন্ট করেছেন যে মানুষ ওকে পছন্দ করছে। অ্যাজ অ্যান অ্যাক্টর আমি জনগণের সাথে তাদের সাথে একমত হবই যে ও ভালো কাজ করছে। স্যার আপনার বংশের এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক বড় যোগদান রয়েছে। সেটা তো অবশ্যই নো ডাউট অ্যাবাউট ইট। বিইং এ পাঞ্জাবি, পাঞ্জাবি ফিল্মের উদ্যোগের জন্য আপনার যে যোগদান রয়েছে সেটা একেবারেই শূন্য বলে মনে হয়।
এটা খুবই দুঃখের বিষয় আমাদের কাছে। আমি আপনাদের সঙ্গে ব্যাপারে সহমত, কিন্তু আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে পৃথ্বীরাজ কাপুর সাহেব নানক নাম জাহাজে কাজ করেছিলেন। স্যার ওটা তো রাজ কাপুর বাবু দাদাজি নামের একটি ফিল্মে কাজ করেছিলেন। আর আমি বহুবার লোকজনকে বলেছি যে আমার জন্য একটা সঠিক স্ক্রিপ্ট দিন। আমি এই কিছুদিন আগেই বলেছিলাম যে আমি সেই ফিল্মটি ফ্রিতে করব। আমি চাইবো যে কোনো সংস্থাতে এমন কোনো ফিল্ম হোক যেটা আমি আমার তরফ থেকে আমি আমার ক্ষমতা আর আমার অল্প ক্ষমতার ভিত্তিতে কিছু করতে পারি। কেন শুধু পাঞ্জাবি কেন? আমি প্রতিটা ভাষাতেই করব। আমি অবশ্যই পাঞ্জাবি, কিন্তু আমি মহারাষ্ট্রে থাকি। আমি মারাঠি ফিল্ম করব সেদিক থেকে। যেকোনো ফিল্মই হোক। আমরা আগে মানুষ, পরে আমরা নিজেকে ভাগ করব।